এক সপ্তাহ কেটে গেছে। সেদিনকার মতো পার্টির জেলা কমিটির কাজকর্ম শেষ হয়ে আসছে। দপ্তর ঘরগুলো নিস্তব্ধ, কিন্তু তোকারেভ তখনও তার ডেস্কের সামনে বসে আছে। আরাম কেদারাটায় বসে সে সাম্প্রতিক রিপোর্টগুলো পড়ছে। এমন সময় দরজায় ঠুকঠুক আওয়াজ হলো। ভেতরে এসো। ভেতরে ঢুকে কোর্চাগিন সম্পাদকের ডেস্কের সামনে রাখলো ভর্তি করা দুটো প্রশ্নপত্রের ফর্ম। এটা কি? দায়িত্বহীনতাকে চুকিয়ে দেবার জন্য এটা করা হয়েছে খুড়ো, এবং এটা করার সময়ও হয়েছে। যদি বলো, তোমারও যদি তাই মনে হয়, তাহলে তোমার সমর্থন পেলে আমি কৃতজ্ঞ হব। শিরোনামটার দিকে এক নজর দেখে নিয়ে এই তরুণটির দিকে তাকালো তোকারেভ। তারপর কলমটা তুলে নিল সে। যেখানে লেখা রয়েছে, রাশিয়ান কমিউনিস্ট বলশেভিক পার্টির সভ্য পদপ্রার্থী হিসেবে পাভেল আন্দ্রিয়াভিচ কোর্চাগিনকে যে সব কমরেডরা সুপারিশ করছে তারা পার্টিতে কতদিন ধরে আছে, সেইখানটায় তোকারেভ দৃঢ় হাতে 1903 লিখে নিজের নাম সই করে দিল। এই নাও বাবা, আমি জানি তুমি কোনোদিন আমার এই বুড়ো পাকা চুলওয়ালা মাথার উপর লজ্জার বোঝা চাপাবে না। গরমে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঘরের মধ্যে। সকলের মনেই একটি চিন্তা সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে, যত তাড়াতাড়ি পারা যায় সোলোমেনকার চেস্টনাট গাছের শীতল ছায়ায় গিয়ে আশ্রয় নিতে হবে। শ্বেতায়েব অনুনয় জানালো, শেষ করতে দাও পাপকা, এই গরম আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। দারুণ ঘাম ঝরছে তার সর্বাঙ্গ দিয়ে। কাতিউষা এবং অন্য সবাই শ্বেতায়েবকে সমর্থন করল। পাভেল বইটা বন্ধ করে দিতেই পড়াশোনার বৈঠকটা ভেঙে গেল। একসঙ্গে সবাই উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেওয়ালে লটকানো পুরনো ধাঁচের এরিকসন টেলিফোনের বাক্সটার মধ্যে থেকে ঝনঝন আওয়াজ উঠল। ঘরের মধ্যে চেঁচামেচির রোল ওঠায় সেটাকে ছাপিয়ে উঁচু পর্দায় গলা চড়িয়ে জবাব দিতে হলো শ্বেতায়েবকে, যাতে অপর প্রান্তে তার গলা শোনা যায়। রিসিভারটা ঝুলিয়ে রেখে কোর্চাগিনের দিকে ফিরল সে। পুলিশ রাষ্ট্র দপ্তরের কূটনীতিক বিভাগে লোকেদের দুটো রেল কামরা দাঁড়িয়ে আছে স্টেশনে। কামরা দুটোর আলো নিভে গেছে। তারের কি একটা গোলমাল হয়েছে। 1 ঘন্টার মধ্যে এই ট্রেনটা ছেড়ে যাবে। যন্ত্রপাতি জোগাড় করে নিয়ে ওখানে চট করে চলে যাও পাভেল, জরুরি ব্যাপার। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাতে ঘুমোবার কামরা দুটো। চকচকে পেতলের হাতলে আর জানালার কাছে ঝকঝক করছে গাড়িখানা। চওড়া জানালাওয়ালা বসবার কামরাটা আলোয় উজ্জ্বল, কিন্তু পাশের গাড়িটা অন্ধকার। আরামের উপকরণে ভরা এই পুলম্যান গাড়িটায় ঢোকার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে উঠে পাভেল হাতলটা চেপে ধরতেই স্টেশনের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা মূর্তি তাড়াতাড়ি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। কোথায় যাচ্ছেন মশাই? গলার স্বরটা চেনা। ঘুরে দাঁড়িয়ে পাভেল তাকালো চামড়ার কোর্তা পরা, চওড়া বেড়ওয়ালা টুপি মাথায়, সরু আঁকশির মতো নাকওয়ালা মানুষটার দিকে। তার চোখের সন্দেহ ভরা দৃষ্টিটাকে সে যেন গোপন করতে চাচ্ছে। লোকটা আরতিউখিন। পাভেলকে সে চিনতে পারেনি প্রথমে, কিন্তু এবারে তার হাতখানা নেমে গেল পাভেলের কাঁধ থেকে, আর তার মুখের উপর থেকে গাম্ভীর্যটুকু কেটে গেল। যদিও যন্ত্রপাতির বাক্সটার উপর সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তার গলার স্বরে কেতাদুরস ভাবটা আরেকটু কমিয়ে এনে জিজ্ঞেস করল, যাচ্ছ কোথায়? সংক্ষেপে তাকে তার উদ্দেশ্য জানালো পাভেল। গাড়িটার পেছন দিক থেকে আরেকটা মূর্তি এগিয়ে এলো। আচ্ছা 1 সেকেন্ড, আমি এদের কন্ডাক্টরকে ডেকে আনছি। কন্ডাক্টরের পেছনে গাড়ির মধ্যে ঢুকে পাভেল দেখে সেলুন কামরাটায় নিখুঁত ভ্রাম্যমানের পোশাক পরা জনকতক লোক বসে আছে। দামাস্কাস কাপড়ে ঢাকা একটা টেবিলের কাছে একজন মেয়ে বসে আছে দরজার দিকে পেছন ফিরে। পাভেল যখন ঢুকলো তখন সে সামনে দাঁড়ানো একজন লম্বা অফিসারের সঙ্গে কথা বলছিল। ইলেকট্রিশিয়ানটি আসতেই তারা কথা বন্ধ করলো। তারের যোগাযোগটা দ্রুত পরীক্ষা করে নিল কোর্চাগিন। এই ঘরের শেষ আলোটা থেকে কামরার বারান্দাটার দিকে চলে গেছে তারটা। এখানে সেটা ঠিক আছে দেখে নিয়ে কোথায় গন্ডগোলটা হয়েছে খুঁজে বের করার জন্য বেরিয়ে এলো সে। তাকে পায়ে পায়ে অনুসরণ করে ফিরছে গাঁট্টা গোট্টা আর ষাঁড়ের মতো ঘাড়ওয়ালা কন্ডাক্টরটি। পলিশ ইগল আঁকা, বড় বড় পেতলের বোতাম লাগানো উর্দি গায়ে, লোকটাকে খুব জাঁকালো দেখাচ্ছে। পরের কামরাটা দেখা যাক। এখানে তো সব ঠিকই আছে, ব্যাটারি চলছে। গোলমালটা নিশ্চয়ই বেঁধেছে ওই কামরাটায়। দরজার চাবিটা ঘোরালো কন্ডাক্টর এবং দুজনে তারা বেরিয়ে এলো কামরার অন্ধকার বারান্দাটার দিকে। তারের ওপর দিয়ে বিজলি বাতির আলোটা ফেলতে ফেলতে এগিয়ে এসে পাভেল
অল্পক্ষণের মধ্যেই তারটা যেখানে পুড়ে গেছে সেই জায়গাটা পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই কামরার বারান্দায় প্রথম আলোটা জ্বলে উঠে জায়গাটাকে ভরে তুলল অনতি উজ্জ্বল আলোয়। কোর্চাগিন তার সঙ্গের লোকটিকে বলল, কামরার ভেতরকার বাল্বগুলো বদলাতে হবে, সব পুড়ে গেছে ওগুলো। তাহলে আমাকে একবার ওই মহিলাটিকে ডাকতে হবে, ওর কাছেই চাবি আছে। ইলেকট্রিশিয়ানটাকে এখানে একা রেখে যাবার ইচ্ছে না থাকায় সে তাকে সঙ্গে আসতে বলল। মেয়েটি প্রথমে ঢুকলো কামরায়, তারপরে পাভেল। ঢোকার পথটা জুড়ে দাঁড়িয়ে রইল কন্ডাক্টর। ভ্রমণের উপযোগী চটকদার চামড়ার ব্যাগ, বসবার জায়গাটার ওপরে অযত্নে পড়ে থাকা সিল্কের জোব্বা, সুগন্ধির শিশি আর জানালার পাশে টেবিলের উপর রাখা তামরাঙার ছোট্ট ভ্যানিটি ব্যাগটা লক্ষ্য করলো পাভেল। গদি আঁটা আসনের এক কোণে বসলো মেয়েটি। সুন্দর চুলগুলো নড়াচড়া করে নিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ লক্ষ্য করতে লাগলো সে। কন্ডাক্টরটি অত্যন্ত বিনম্রভাবে বলল, মাদাম যদি আমাকে 2-1 মুহূর্তের জন্য অনুমতি দেন, মেজর একটু ঠান্ডা বিয়ার চেয়েছেন। ষাঁড়ের মতো ঘাড়টা নোয়াবার সময় বেশ একটু কষ্ট করতে হলো তাকে। কৃত্রিম গলায় মেয়েটি বলল, তুমি যেতে পারো। কথাবার্তা হলো পোলিশ ভাষায়। কামরার বারান্দাটা থেকে এক ফালি আলো এসে পড়েছে মেয়েটার কাঁধে। লিওর সিল্কে তৈরি আর প্যারিসের সবচেয়ে ভালো দর্জিদের হাতে বানানোর গাউনটায় তার কাঁধ আর হাত দুটো ঢাকা পড়েনি। কমনীয় তার কর্ণপুর দুটিতে হীরের দুটি বিন্দু জ্বলে জ্বলে উঠছে। কোর্চাগিন শুধু তার গজদন্তের মতো শুভ্র কাঁধ আর হাত দুটো দেখতে পাচ্ছিল। মুখটা অন্ধকারে। দ্রুত স্ক্রুড্রাইভারটা ঘুরিয়ে ঘুরিয়ে পাভেল কামরার ছাদের বাল্বটা বদলে দিতেই 1 মুহূর্তের মধ্যে ভেতরের আলো জ্বলে উঠল। এখন তাকে শুধু একবার অন্য বাল্বটা পরীক্ষা করে দেখতে হবে। ওটা আটকানো রয়েছে সোফার উপরে, যেখানে মেয়েটি বসে রয়েছে তারই মাথায়। মেয়েটির সামনে এসে দাঁড়িয়ে বলল কোর্চাগিন, এই বাল্বটা একবার আমার পরীক্ষা করা দরকার। খাঁটি রাশিয়ান ভাষায় উত্তর দিল মহিলাটি, ও হ্যাঁ, আমি পথ আটকে রেখেছি। হালকাভাবে উঠে পড়ে সে কোর্চাগিনের পাশে কাছাকাছি দাঁড়িয়ে রইল। এবার পাভেল তাকে সম্পূর্ণভাবে দেখতে পেল। ধনুকের মতো বাঁকা চোখের ভুরু আর অবজ্ঞায় ভরা ফোলা ফোলা ঠোঁট দুটো পাভেলের পরিচিত। কোনো সন্দেহ নেই, নেলি লেসচিনস্কি, সেই উকিলের মেয়েটা। পাভেলের বিস্ময় ভরা চাহনিটা নেলি লক্ষ্য না করে পারল না, কিন্তু পাভেল তাকে চিনতে পারলেও এই ইলেকট্রিশিয়ান ছেলেটি যে তার সেই এককালের ডানপিটে প্রতিবেশী সেটা নেলির পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়, কারণ পাভেলের চেহারা এই 4 বছরে অনেকখানি বদলে গেছে। পাভেলের বিস্ময় ভরা চাহনি দেখে বিরক্তিতে ভুরু কুঁচকে নেলি কামরাটার দরজার কাছে এগিয়ে গেল। দাঁড়িয়ে পড়ে অধৈর্যের সঙ্গে তার পেটেন্ট চামড়ার জুতোর গোড়ালিটা ঠুকতে লাগলো। দ্বিতীয় বাল্বটার দিকে মনোযোগ দিল পাভেল। প্যাঁচ ঘুরিয়ে খুলে নিয়ে সেটাকে আলোর দিকে তুলে ধরে পুলিশ ভাষায় জিজ্ঞেস করে বসলো, ভিক্টরও এই গাড়িতে আছে নাকি? প্রশ্নটা করে ফেলেই পাভেল নিজেই নেলির মতো বিস্মিত হয়ে পড়েছে। মাথাটা না ঘুরিয়েই প্রশ্ন করেছিল পাভেল। নেলির মুখটা দেখতে পায়নি সে, কিন্তু প্রশ্নটা করার পর অনেকক্ষণ পর্যন্ত যে সে নিরুত্তর হয়ে রইল, তার থেকেই নেলির বিমূঢ়তাটুকু বোঝা গেল। কেন, তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো করেই চিনি, আমরা পড়শি ছিলাম যে। মুখটা ফিরিয়ে পাভেল তাকালো তার দিকে। তুমি তুমি পাভেল, আমাদের ওই... হতবুদ্ধি হয়ে থেমে গেল নেলি। হ্যাঁ, রাঁধুনির ছেলে, তাকে খেই ধরিয়ে দিল কোর্চাগিন। কিন্তু কত বড় হয়ে গেছো তুমি, আমি তোমাকে যখন দেখেছিলাম তখন তো তুমি ছিলে একটা বুনো ছোড়া। অত্যন্ত নিষ্পৃহভাবে তার আপাদমস্তক লক্ষ্য করলো নেলি। ভিক্টরের কথা জিজ্ঞেস করছো কেন? আমি যতদূর জানি তার সঙ্গে তোমার ঠিক বন্ধুত্ব ছিল তো বলা যায় না, সুরেলা গলায় বলল নেলি। পাভেলের সঙ্গে তার এই অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়ার ফলে এই একঘেয়েমির মধ্যে কিছুক্ষণের মতো একটু মুখরোচক বৈচিত্র্যের স্বাদ পাবে বলে আশা জেগেছে নেলির মনে। স্ক্রুটা দ্রুতই বসে গেল দেওয়ালের গায়ে। ভিক্টরের একটা দেনা আছে আমার কাছে, এখনো সেটা শোধ দেয়নি সে। দেখা হলে তাকে বলে দেবেন হিসেবটা চুকিয়ে নেবার আশা আমি ছাড়িনি। তোমার পাওনাটা কত বলো দেখি, আমি না হয় ভিক্টরের হয়ে মিটিয়ে দিচ্ছি। কোর্চাগিন যে কোন দেনার কথা বলছে তা নেলি খুব ভালো করেই জানে। পেতলিউরা শান্তিদের কাছে ভিক্টরি যে বিশ্বাসঘাতকতা করে পাভেলকে ধরিয়ে দিয়েছিল সেটা নেলি জানতো, কিন্তু এই চোয়ারে ছেলেটাকে নিয়ে মজা করার ইচ্ছাটাই তাকে এরকম অপমানসূচক গলায় কথা বলতে প্ররোচিত করে তুলেছে। কোনো উত্তর দিল না কোর্চাগিন।
আচ্ছা, আমাদের বাড়িতে নাকি লুটপাট হয়ে গেছে, সব ভেঙে চুরে পড়ছে, সত্যি নাকি? বাগান বাড়িটা আর ফুলের বাগিচাগুলো সব তছনছ করে দিয়েছে নিশ্চয়ই? জিজ্ঞাসা করলো নেলি কৃত্রিম ঔৎসুক্যের সঙ্গে। ও বাড়িটা এখন আর আপনাদের নয়, আমাদের। আর আমাদের নিজেদের জিনিস আমরা নষ্ট করব এমন সম্ভাবনা নেই। বিদ্রুপের সঙ্গে অল্প একটু হেসে উঠল নেলি। হ্যাঁ, শিক্ষাটা তো বেশ ভালোই পেয়েছো দেখছি। তা প্রসঙ্গক্রমে বলতে পারি, এই গাড়িটা পুলিশ রাষ্ট্র দপ্তরের। আমি হচ্ছি এখানকার কর্ত্রী, আর তুমি চাকর মাত্র, ঠিক যেমনটি তুমি বরাবরই ছিলে। দেখতেই পাচ্ছ, তুমি আলোটা ঠিক করে দেবার জন্য খাটছো, যাতে কিনা আমি আরাম করে ওই সোফাটায় বসে বই পড়তে পারি। তোমার মা আমাদের কাপড় চোপড় ধোলাই করতো, আর তুমি জল বয়ে দিতে। ঠিক সেই একই অবস্থার মধ্যে আরো একবার আমাদের দেখা হয়ে গেল। বিদ্বেষ ভরা একটা সুর ধ্বনিত হলো তার গলায়। ছুরিটা দিয়ে তারের ওপরের রবারের আস্তরণটা চেঁচে তুলে পাভেল এই পুলিশ মেয়েটির দিকে সুস্পষ্ট ঘৃণার দৃষ্টিতে তাকালো। আপনার জন্য হলে আমি একটা মরচে ধরা পেরেকও ঠুকতে যেতাম না, কিন্তু যেহেতু বুর্জোয়ারা কূটনীতিক বলে একটা জিনিস আবিষ্কার করেছে, তাই আমরাও খেলাটা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের মাথা কেটে ফেলি না, এমনকি আমরা বাস্তবিক পক্ষে তাদের সঙ্গে ভদ্র ব্যবহারই করে থাকি, যেটা আপনাদের কাছ থেকে মোটেই আশা করা যায় না। নেলির গাল দুটো লাল হয়ে উঠল। ওয়ারশ যদি দখল করে নিতে পারতে, তাহলে আমাকে নিয়ে কি করতে তুমি? বোধহয় থেতলে কিমা বানিয়ে ফেলতে, কিংবা হয়তো আমাকে তোমার উপপত্নী হিসেবে রাখতে। দরজাটার ওপরে কমনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নেলি। তার কোমল টিকলো নাক মৃদু কাঁপছে, বোঝা যায় ও নাকের সঙ্গে কোকেনের পরিচয় আছে। সোফার ওপরে আলোটা জ্বলে উঠল। খাড়া হয়ে দাঁড়ালো পাভেল। আপনাকে? আপনার মতো লোকেদের মারার জন্য মাথা ঘামাতে যাবে কে? আমাদের কিচ্ছু করতে হবে না, কোকেন টানার ফলেই আপনি মারা পড়বেন। আর উপপত্নীর কথাই যদি বলেন, তাহলে আপনার চেয়ে রাস্তার ধারের যে কোনো গণিকা আমার ঢের বেশি পছন্দসই। যন্ত্রপাতির বাক্সটা তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে। তাকে যেতে দেবার জন্য সরে দাঁড়ালো নেলি। পাভেল যখন কামরাটার বারান্দার মাঝামাঝি এসে পড়েছে, তখন পেছন দিকে তীব্র স্বরে নেলিকে গালাগাল দিয়ে উঠতে শুনল সে, হতভাগা বলশেভিক। পরের দিন বিকেলে লাইব্রেরিতে যাবার পথে পাভেলের সঙ্গে কাতিউষা জেলেনোভার দেখা। পাভেলের জামার হাতাটা ছোট্ট হাত দুটোয় চেপে ধরে কাতিউষা হাসতে হাসতে পাভেলের পথ রুখে দাঁড়ালো। কোথায় ছুটে চলেছেন জ্ঞানবিদ্ধ পণ্ডিত মশাই? লাইব্রেরিতে যাচ্ছি খুড়ি, সরো, যেতে দাও। তারই মতো কৌতুক ভরা গলায় জবাব দিল পাভেল। মৃদুভাবে তার কাঁধ চেপে ধরে তাকে পাশে সরিয়ে দিল পাভেল। ঝাঁকানি দিয়ে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাতিউষা পাশাপাশি হাঁটতে থাকলো। শোনো পাবলুসা, দিন রাত তোমার পড়াশোনা করা চলবে না। বলছিলাম কি, আজ রাত্রে চলো একটা পার্টিতে যাই। জিনা গ্লাদিসের ওখানে আসবে সবাই। মেয়েরা প্রায়ই আমায় বলে তোমাকে নিয়ে আসবার জন্য, কিন্তু তুমি তো আজকাল রাজনীতি নিয়ে পড়াশোনা করা ছাড়া আর কিছুই ভাবো না দেখি। মাঝে মাঝে একটু আমোদ টামোদ কি একেবারেই করতে চাও না? এক আধবার পড়াশোনা বাদ দেওয়াটা ভালোই হবে তোমার পক্ষে। পাভেলকে প্রলুব্ধ করার চেষ্টা করলো কাতিউষা। কি ধরনের পার্টি? কি করব সেখানে গিয়ে? কি করব সেখানে গিয়ে? টিটকিরি দিয়ে হেসে উঠল কাতিউষা। প্রার্থনার শ্লোক উচ্চারণ করব না নিশ্চয়ই, একটু গল্প গুজব করে সময় কাটাবো আর কি। তুমি না অ্যাকর্ডিয়ান বাজাতে পারো? আমি একবারও তোমার বাজনা শুনিনি। আজ সন্ধ্যায় এসে আমাদের বাজিয়ে শোনাও কেমন? আমার জন্যই না হয় আজ বাজালে একবার। জিনার মামার একটা অ্যাকর্ডিয়ান আছে, কিন্তু একদম বাজাতে পারে না সে। মেয়েদের ভারী আগ্রহ তোমার সম্বন্ধে, কিন্তু তুমি তো বইয়ের পোকা একটা। কমসমল সভ্যদের আমোদ আহ্লাদ করতে নেই, এ কথা কে বলেছে তোমায়? এসো বলছি, না হলে তোমাকে রাজি করাতে গিয়ে এমন রাগ ধরে যাবে যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে 1 মাস কথা বলবো না তোমার সঙ্গে। বাড়িঘর রং করে কাতিয়া, ভালো কমরেড সে, প্রথম সারির কমসমল কর্মী। পাভেল তার মনে আঘাত দিতে চায় না বলেই রাজি হয়ে গেল, যদিও এই ধরনের ব্যাপারে গিয়ে অস্বস্তি বোধ করে সে। বেজায়গায় এসে পড়েছে বলে মনে হয় তার। ইঞ্জিন ড্রাইভার গ্লাদিসের বাড়িতে একদল তরুণ তরুণী ভিড় জমিয়ে তুলে গোলমাল শুরু করে দিয়েছে। বড়রা আরেকটা ঘরে চলে এসেছে। ছোট বাগানটার সামনে বারান্দাওয়ালা বড় শোয়া বসার ঘরের মধ্যে গোটা 15 ছেলে মেয়ে। বাগানের পথ বেয়ে
কাতিউষা যখন পাভেলকে সঙ্গে নিয়ে বারান্দায় এসে উঠল, তখন পায়রাদের খাওয়ানো নামে একটা খেলা চলছিল। বারান্দার মাঝখানে পিঠোপিঠি দুটো চেয়ার বসানো। গৃহকর্ত্রী গ্লাদিস খেলাটা পরিচালনা করছে। তার ডাকে একটি ছেলে আর একটি মেয়ে এসে চেয়ার দুটোয় বসছে, পরস্পরের দিকে পেছন ফিরে। গ্লাদিস যেই বলছে, এবার পায়রাদের খাওয়াও, অমনি ছেলে মেয়ে দুটি পিছন দিকে মাথা হেলিয়ে পরস্পরের ঠোঁটে ঠোঁট ঠেকাচ্ছে। আর সবাই তাই দেখে মহা খুশি। এরপরে ওরা খেলা শুরু করলো বেড় দেওয়া আর ডাক পেয়াদ আর ঠকঠকানি। দুটোই চুমু খাওয়ার খেলা। যদিও এই শেষের খেলাটায় খেলোয়াড়েরা উজ্জ্বল বারান্দায় প্রকাশ্যে চুমু খাওয়াটা এড়িয়ে গিয়ে আলো নেভানো ঘরের মধ্যে ঢুকে চুমু খাচ্ছে। যারা এইসব খেলায় বিশেষ উৎসাহী নয়, তাদের জন্য এক কোণে ছোট্ট একটা গোল টেবিলের ওপর রাখা আছে নানা রকম ফুলের ছবি আঁকা এক প্যাকেট তাস। এই তাসের খেলাটাকে বলে ফুলপিরিতি। পাভেলের পাশ থেকে একটি মেয়ে এগিয়ে এলো। বছর 16 বয়স, চোখের রং হালকা নীল। নিজের পরিচয় দিয়ে নাম জানালো মুরা। চটুল চোখে পাভেলের দিকে এক নজর তাকিয়ে তার হাতে একটা তাস তুলে দিয়ে নিচু গলায় বলল, ভায়োলেট ফুল। কয়েক বছর আগে পাভেল এই ধরনের পার্টিতে উপস্থিত থেকেছে এবং এসব চপলতায় সরাসরি যোগ না দিলেও সে এগুলোকে এতদিন পর্যন্ত সাধারণ ব্যাপার বলেই মনে করে এসেছে। কিন্তু এখন সে মফস্বল শহরের এইসব পেটি বুর্জোয়া সুলভ হালচাল থেকে নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছে। তাই আজকের এই পার্টিটা তার কাছে ন্যাক্কারজনক আর নিতান্তই হাস্যকর বলে মনে হলো। কিন্তু তা সত্ত্বেও আপাতত তার হাতে ধরা রয়েছে ওই ফুল পিরিতির তাসখানা। ভায়োলেট ফুলের উল্টো দিকে তাসখানার গায়ে লেখা আছে, তোমাকে আমার ভারী ভালো লাগে। মেয়েটির দিকে তাকালো পাভেল। বিন্দুমাত্র সংকোচ না করে সে পাল্টা তাকিয়ে রইল পাভেলের দিকে। কেন? কেমন যেন ভোঁতা শোনালো পাভেলের প্রশ্নটা, কিন্তু নিয়ম অনুযায়ী মুরার উত্তরও তৈরি আছে। গোলাপ ফুল, ফিসফিসিয়ে বলে সে তার হাতে আরেকটা তাস তুলে দিল। গোলাপ ফুল আঁকা তাসটার গায়ে লেখা আছে, তুমিই আমার আদর্শ। পাভেল মেয়েটির দিকে ফিরে খুব সচেতনভাবে গলার স্বরটাকে নরম শোনাবার চেষ্টা করে জিজ্ঞেস করলো, এইসব বাজে ব্যাপারের মধ্যে কেন যাও? মুরা এমন অপ্রস্তুত হয়ে গেল যে সে কি বলবে ভেবে পেল না। অভিমানের ভঙ্গিতে ঠোঁট ফুলিয়ে সে জিজ্ঞেস করলো, বিরক্ত হলে নাকি? প্রশ্নটার কোনো উত্তর দিল না পাভেল, কিন্তু এই মেয়েটির সম্বন্ধে আরো জানার আগ্রহ জেগেছে তার মনে। কতকগুলো প্রশ্ন করলো সে মেয়েটিকে। বেশ আগ্রহের সঙ্গেই উত্তর দিল মুরা। কয়েক মিনিটের মধ্যেই পাভেল জেনে ফেলেছে যে সে মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেছে, তার বাবা রেল কারখানায় কাজ করে, পাভেলকে সে অনেকদিন ধরে জানে এবং তার সঙ্গে আলাপ করার ইচ্ছেও ছিল তার। তোমার পদবিটা কি? জিজ্ঞেস করলো পাভেল। ভলিন্টসেভা। ও, তোমার ভাই তো কারখানার একটি বিভাগীয় কমসোমল সেলের সম্পাদক, না? হ্যাঁ। এইবার পাভেল তার অভ্যস্ত প্রসঙ্গে এসে গেছে। স্পষ্টই দেখতে পেল সে, এই জেলার কমসোমল কর্মীদের মধ্যে যারা সবচেয়ে কর্মঠ, ভলিন্টসেভ তাদের একজন হওয়া সত্ত্বেও নিজের বোনটিকেই সে বেড়ে উঠতে দিচ্ছে একটি অজ্ঞ আর নিতান্ত হালকা স্বভাবের মেয়ে হিসেবে। গত 1 বছর ধরে মুরা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে এসে অসংখ্যবার এরকম চুমু খাওয়া খেলায় যোগ দিয়েছে। মুরা জানালো সে তার ভাইয়ের ওখানে কয়েকবার পাভেলকে দেখেছে। মুরা বুঝতে পেরেছে যে তার এই সঙ্গীটি তার হালচালকে ঠিক সমর্থন করছে না। পাভেল কোর্চাগিনের মুখে উপহাসের হাসিটা লক্ষ্য করেছে মুরা, তাই তার যখন খেলায় ডাক পড়ল তখন পায়রাদের খাওয়ানোর জন্য আসতে সরাসরি অস্বীকার করে বসলো সে। কয়েক মিনিট বসে বসে কথাবার্তা বলল ওরা দুজনে। মুরা তার নিজের সম্বন্ধে আরো খবরাখবর জানালো। তারপর জেলেনোভা এগিয়ে এলো ওদের দিকে। অ্যাকোর্ডিয়ানটা এনে দেবো? জিজ্ঞেস করেই মুরার দিকে দুষ্টুমি ভরা চোখে এক নজর তাকিয়ে নিয়ে সে বলল, তোমরা দুজনে খাতির জমিয়ে ফেলেছো দেখছি। পাভেল তাদের দুজনের পাশে কাতিউষাকে বসিয়ে চারদিকে যে গোলমাল আর হাসাহাসির রোল উঠেছে তারই অজুহাত দেখিয়ে বলল, আর বাজাবো না, থাক, আমি আর মুরা চলি। ওহো, বড় একঘেয়ে লাগছে বুঝি? ঠাট্টা করলো জেনেলোভা। হ্যাঁ, তাই। আচ্ছা কাতিউষা, এখানে আমরা ছাড়া আর কোনো কমসোমল সভ্য আছে কিনা বলতো? নাকি শুধু আমরাই এই পায়রা খাওয়ানোর ব্যাপারে জড়িয়ে পড়েছি? না না, এসব বাজে ব্যাপারে আর না, বলল কাতিউষা পাভেলকে শান্ত করার উদ্দেশ্যে। এবারে নাচবো আমরা। উঠে দাঁড়ালো পাভেল। আচ্ছা বেশ, তাহলে নাচো তোমরা।
মুরা আর আমি চললাম কিন্তু। আনা বোরহাট একদিন বিকেলের দিকে ওকুনেভের ঘরে এসে দেখে পাভেল একা রয়েছে। খুব ব্যস্ত নাকি পাভেল? শহর সোভিয়েতের সমস্ত সভ্যদের নিয়ে আজ একটা পুরো অধিবেশন বসছে, আমার সঙ্গে চলো না ওখানে। আমি ঠিক একা যেতে চাচ্ছি না, বিশেষ করে ফিরতে রাত হবে বলেই। পাভেল তৎক্ষণাৎ যাবার জন্য প্রস্তুত। বিছানার উপরে ঝোলানো তার মোজার রিভলভারটা নিতে গিয়ে বড্ড ভারী হবে বলে পাভেল সেটা না নিতেই মনস্থ করলো। তার বদলে টানাটার ভেতর থেকে ওকুনেভের রিভলভারটা বার করে পকেটে গুঁজে নিল। ওকুনেভের জন্য একটা চিরকুট লিখে রেখে চাবিটা এমন জায়গায় রেখে দিল যেখানে থাকলে সে পেয়ে যাবে। থিয়েটার বাড়িতে যেখানে সভা বসেছে সেখানে এসে পানকাতভ আর ওলগা ইউরেডেভার সঙ্গে দেখা হলো। হলের মধ্যে সবাই একসঙ্গে বসলো। সবার কাজের বিরতির সময় দল বেঁধে তারা ঘুরে বেড়ালো সামনের পার্কে। আনা যা ভেবেছিল তাই। সভা শেষ হলো অনেক রাত্রে। ওলগা জিজ্ঞেস করলো, রাত্রিটা বরং আমার এখানেই থেকে যাও, অনেক রাত হয়ে গেছে, যেতেও তো হবে বহুত দূর। কিন্তু আনা রাজি হলো না। পাভেল আমাকে বাড়ি পৌঁছে দেবে বলেছে, বলল সে। পানকাতভ আর ওলগা বড় রাস্তা ধরে রওনা হয়ে গেল, আর ওরা দুজনে চলল সোলোমেনকার চড়াই রাস্তাটা ধরে। অন্ধকার গুমোট রাত্রি। সভায় যোগ দিতে এসেছিল যারা, তারা তখন বিভিন্ন রাস্তা বেয়ে বাড়ি মুখো রওনা হয়েছে। তখন গোটা শহরটা ঘুমিয়ে পড়েছে। তাদের কথাবার্তা আর পায়ের শব্দ ক্রমশ মিলিয়ে গেল। শহরের মাঝামাঝি জায়গাটা থেকে আনা আর পাভেল দ্রুত পায়ে হেঁটে চলেছে। নির্জন একটা বাজারের জায়গায় একজন টহলদার পাহারাওয়ালা তাদের থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে তারপর যেতে দিল। দুধারে গাছের সারি বসানো চওড়া রাস্তাটা পার হয়ে তারা এসে পড়ল এমন একটা অন্ধকার নিস্তব্ধ রাস্তায় যেটা চলে গেছে একটা ফাঁকা জমির ওপর দিয়ে। বাঁয়ে ঘুরে তারা দুজন চলল রেল কারখানার বড় গুদাম বাড়িগুলোর সমান্তরাল লম্বা রাস্তাটা দিয়ে। রাস্তার পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে কংক্রিটের লম্বা বিষণ্ণ চেহারার গুদাম বাড়িগুলো। কেমন যেন একটা নিষেধ ঘোষণা করছে। কিসের যেন একটা অস্পষ্ট আশঙ্কায় ভরে উঠেছে আনার মন। উদ্বিগ্ন চোখে অন্ধকার ভেদ করে তাকিয়ে দেখবার চেষ্টা করছে সে। সঙ্গীর প্রশ্নের উত্তরে ঘাবড়ে যাওয়া গলায় কাটা কাটা জবাব দিচ্ছে। ভয়ঙ্কর একটা ছায়াকে লক্ষ্য করে যখন দেখা গেল যে সেটা একটা টেলিফোনের খুঁটি মাত্র, তার চেয়ে ভয়ানক কিছু নয়, তখন জোরে হেসে উঠল আনা। পাভেলকে তার মানসিক উদ্বেগের কথাটা খুলে বলল। পাভেলের বাহুটা চেপে ধরল সে। তার কাঁধের পাশে পাভেলের কাঁধের চাপ পড়ায় ভরসা বোধ করল। মোটে 23 বছর বয়স আমার, কিন্তু বুড়িদের মতো স্নায়বিক উত্তেজনায় ভুগি আমি। আমাকে ভীতু বলে ভাবলে কিন্তু তোমার ভুল হবে। কিন্তু আজ রাত্রে আমার স্নায়ুগুলো সব কেমন যেন টান টান হয়ে আছে। অবশ্য তুমি আমার সঙ্গে থাকাতে আমার নিজেকে দিব্যি নিরাপদ বলে বোধ হচ্ছে। সত্যি ভয় পাচ্ছি বলে লজ্জাই হচ্ছে আমার। এবং সত্যি রাত্রির অন্ধকার, জায়গাটার নির্জনতা, আর এইমাত্র সভায় শুনে আসা আগের রাত্রে শহরতলির একটা বীভৎস হত্যার ঘটনা আনার মনে যে আতঙ্ক জাগিয়ে তুলেছিল, সেটা পাভেলের ধীর শান্ত ভাব দেখে কেটে গেল। তার জ্বলন্ত সিগারেটের আভায় পাভেলের মুখের একটা পাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। তার চোখের ভুরু দুটোর বলিষ্ঠ বাঁকা টান দুটো দেখে সাহস পেল আনা। মালগুদামের গাড়িগুলো পেছনে পড়ে গেছে। ছোট একটা নালার ওপর দিয়ে সাঁকোটা পার হয়ে ওরা বড় রাস্তা ধরে এসে পড়ল রেল লাইনের বাঁধের নিচে সুড়ঙ্গটার কাছাকাছি, যেটা শহরের এই দিকটার সঙ্গে রেলওয়ে অঞ্চলের যোগসূত্র বজায় রেখেছে। এতক্ষণে ওদের ডান দিকে অনেক পেছনে পড়ে গেছে রেল স্টেশনের বাড়িগুলো। ডিপোটার ওধারে একটা কানাগলির মধ্যে রাস্তাটা শেষ হয়েছে। ওরা দুজনে পরিচিত জায়গায় এসে পড়েছে ইতিমধ্যেই। রেল লাইনের গায়ে দূরে অন্ধকারে দপদপ করছে সিগন্যাল সংকেতের রঙিন আলোগুলো। ডিপোর পাশে একটা কারখানার ইঞ্জিন রাত্রির মতো ডিপোয় ফিরে যাবার পথে ক্লান্ত নিঃশ্বাস ছাড়ছে। সুড়ঙ্গের মুখটার উপরে মরচে ধরা আঁকশির গায়ে ঝুলছে রাস্তার আলোটা। বাতাসে দুলছে সেটা অল্প অল্প। ঘোলাটে হলদে আলোটা তার সুড়ঙ্গের এ দেওয়াল থেকে ও দেওয়ালে সরে সরে যাচ্ছে। সুড়ঙ্গের মুখটা থেকে গজ দশেক দূরে বড় রাস্তাটার পাশে ছোট একটা কুঁড়ে ঘর। 2 বছর আগে একটা বিরাট গোলার টুকরো এসে ওটার গায়ে লেগে ভেতরটা একেবারে ভেঙে চুরে দিয়েছে। ধসে পড়েছে সামনের অংশটা। ফলে এখন কুঁড়েটা একটা বিরাট গর্তের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। পথের ধারে ভিখিরি যেমন দাঁড়িয়ে থাকে, তার দারিদ্র্যের প্রদর্শনী খুলে।
বাঁধের ওপর দিয়ে সশব্দে একটা ট্রেন বেরিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আনা বলল, এবার প্রায় বাড়ি পৌঁছে গেছি আমরা। পাভেল আলগোছে তার বাহুটা ছাড়িয়ে নেবার জন্য চেষ্টা করলো, কিন্তু আনা ছাড়ল না তার হাত। ভেঙে পড়া কুঁড়ে ঘরটাকে ছাড়িয়ে এলো তারা। হঠাৎ একটা হুড়মুড় শব্দ হলো তাদের পেছনে, ছুটে চলা পায়ের শব্দ, ঘোঁত ঘোঁত নিঃশ্বাসের শব্দ। কারা যেন এসে চেপে ধরলো ওদের। পাভেল একটা ঝাঁকুনি দিল হাতটা ছাড়িয়ে নেবার জন্য, কিন্তু ভয় কাঠ হয়ে গিয়ে আনা প্রাণপণে চেপে ধরেছে তাকে। পাভেল হাতটা ছিনিয়ে নিল যখন, তখন বড্ড দেরি হয়ে গেছে। সাঁড়াশির মতো একটা চাপে আটকা পড়ে গেছে তার গলাটা। আর এক মুহূর্ত পরে একটা পাক খেয়ে তাকে ঘুরে দাঁড়াতে হলো আক্রমণকারীর মুখোমুখি। সেই হাতটা উঠে এসেছে পাভেলের গলার উপরে। শার্টের কলারটা এমনভাবে মুচড়ে ধরেছে যাতে তার প্রায় দম বন্ধ হয়ে আসছে। চেপে ধরে দাঁড় করিয়ে রেখেছে তাকে একটা রিভলভারের নলের মুখোমুখি। চোখের উপরে রিভলভারের নলটা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। অমানসিক একটা স্নায়বিক উত্তেজনার সঙ্গে পাভেলের চোখ দুটো সম্মোহিতভাবে রিভলভারের নলটার ঘুরে যাওয়াটাকে অনুসরণ করছে। ওই নলটার ফাঁকে মৃত্যু চেয়ে আছে তার দিকে, কিন্তু এক সেকেন্ডের ভগ্নাংশের জন্যেও নিজের চোখ দুটোকে ওখান থেকে সরিয়ে নেবার ক্ষমতা বা ইচ্ছে তার নেই। শেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করছে সে, কিন্তু আক্রমণকারীটা গুলি করল না। বিস্ফারিত চোখে পাভেল ডাকাতটার মুখখানা দেখল। বিরাট মাথা, ভারী চোয়াল, গোঁফ আর না কামানো দাড়ির কালো ছায়া, কিন্তু টুপিটার চওড়া বেড়ের নিচে চোখ দুটো তার দেখা যাচ্ছে না। পাভেল আর চোখে এক নজরে আনার খড়ির মতো সাদা মুখখানার দিকে তাকিয়ে দেখল। তাকে ততক্ষণে আক্রমণকারীদের তিনজনের মধ্যে একজন কুঁড়ে ঘরটার হাঁ করা গর্তের মধ্যে ছিঁচড়ে নিয়ে চলেছে। নির্মমভাবে তার হাত দুটো মুচড়ে ধরে লোকটা তাকে মাটিতে ফেলে দিল। আরেকটা কালো মূর্তি লাফিয়ে এগিয়ে এলো পাভেলের দিকে। সে শুধু সুড়ঙ্গের গায়ে তার ছায়াটা দেখতে পেল। পেছনে ভাঙা ঘরটার মধ্যে ধস্তাধস্তির শব্দ শুনতে পেল সে। বেপরোয়া হয়ে জুটছে আনা। মুখে একটা টুপি গুঁজে দিতেই দমবন্ধ হয়ে আসা তার চিৎকারটা হঠাৎ থেমে গেল। বিরাট মাথাওয়ালা যে দুর্বৃত্ত পাভেলকে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে এনে ফেলেছে, সে আনার উপরে ধর্ষণের দৃশ্যটার দিকে এগিয়ে গেল, জানোয়ার যেমন তার শিকারের দিকে এগিয়ে যায়। স্পষ্ট বোঝা গেল এই লোকটাই দলের সর্দার, এবং এই অবস্থায় নিষ্ক্রিয় দর্শকের ভূমিকাটা ঠিক তার মনঃপুত নয়। এই যে ছোঁড়াটাকে সে রিভলভার উঁচিয়ে কাবু করে রেখেছে, ওটা একটা আনাড়ি মাত্র। দেখে মনে হয় ওই ডিপোর চ্যাংড়াদের একজন। ওরকম একটা পোটানাক বাচ্চার কাছ থেকে ভয় পাবার কিছু নেই। পাভেলকে চেপে ধরা মুঠোটায় ঢিল দিয়ে সে বলল, এই ওটার মাথার উপরে বেশ কটা গোটা কত ভোঁত্তা বসিয়ে দিয়ে বলে দাও ওই মাঠটার উপর দিয়ে কেটে পড়তে। পেছন দিকে একবারও না তাকিয়ে ও শহর পর্যন্ত গোটা পথটা ছুটে চলে যাবে। এই পা চালাও, এই যে পথে এসেছিল সেই দিকে কেটে পড়ো, কিন্তু খবরদার চেঁচালেই একটি গুলি গিয়ে ঢুকবে মাথায়। পাভেলের কপালের উপরে নলটাকে চেপে ধরল সে। যা দৌড়ে পালা, কর্কশ্বরে ফিসফিসিয়ে বলে রিভলভারটা নামিয়ে নিল, যাতে ছেলেটা পেছন থেকে এসে পিঠে গুলি বিঁধবে বলে ভয় না পায়। টলতে টলতে পিছু হটে গেল পাভেল। আক্রমণকারীর ওপরে চোখে চোখ রেখে পাশ ফিরে দৌড়তে লাগলো সে। দুর্বৃত্তটা যখন দেখলো যে সে গুলি করবে বলে ছোঁড়াটা এখনো ভয় খাচ্ছে, তখন সে ঘুরে দাঁড়িয়ে ভাঙা বাড়িটার দিকে এগিয়ে গেল। পাভেলের হাতখানা মুহূর্তের মধ্যে ঢুকে গেল তার পকেটের মধ্যে। খুব দ্রুত কাজ সারতে হবে তাকে। ঘুরে দাঁড়ালো সে, বাঁ হাতখানা টান করে বাড়িয়ে ধরলো, দ্রুত নিশানা ঠিক করে নিয়েই গুলি ছুঁড়ল। ডাকাতটা যখন নিজের ভুল বুঝতে পারলো, তখন বড্ড দেরি হয়ে গেছে। হাতখানা তুলবার আগেই গুলিটা তার পাশ ফুঁড়ে বিঁধে গেছে। গুলির ধাক্কায় একটা গোঙানির শব্দ করে লোকটা সুড়ঙ্গে দেওয়ালের গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। দেওয়ালটা আঁকড়ে ধরার চেষ্টা করতে করতে মাটিতে শুয়ে পড়ল সে। বাড়িটার মধ্যে থেকে একটা ছায়া বেরিয়ে এসে নিচে নালিটার দিকে ছুটে গেল। তার দিকে ধাওয়া করে পাভেল আরেকটা গুলি ছুড়ল। দ্বিতীয় একটা ছায়া নিচু হয়ে গুঁড়ি মেরে এক দৌড়ে ছুটে গেল সুড়ঙ্গটার নিবিড় অন্ধকারের মধ্যে। গুলির আওয়াজ হলো আরেকটা। দেওয়ালের গা থেকে গুলি লেগে ঝরে পড়া কংক্রিটের ধুলোয় আচ্ছন্ন হয়ে কালো মূর্তিটা একপাশে লাফিয়ে পড়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আরেকবার ব্রাউনিং রিভলভারের আওয়াজে রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। দেওয়ালের গায়ে বিরাট মাথাওয়ালা সেই ডাকাতটার দেহ মৃত্যু যন্ত্রণায় মোচড় খাচ্ছে। আনাকে তুলে ধরে দাঁড় করিয়ে দিল পাভেল। এইমাত্র আনার যে বিভৎস অভিজ্ঞতা হয়েছে
তারই ফলে সে এমন বিহ্বল হয়ে পড়েছে যে বিপদটা কেটে গেছে বলে বিশ্বাস করতে পারছে না। সে বিস্ফারিত চোখে চেয়ে আছে ডাকাত তার দেহের খিঁচুনির দিকে। পাভেল তাকে সুড়ঙ্গের ওপরকার আলোর বৃত্তটার বাইরে অন্ধকারের দিকে ধরে নিয়ে এসে ফিরে চলল শহরের দিকে। রেল স্টেশনের দিকে যখন তারা ছুটে চলেছে তখন সুড়ঙ্গের কাছে বাঁধটার উপর গোটাকতক আলো দেখা দিয়েছে। রেল লাইনের ওপর একটা রাইফেলের গুলির আওয়াজ ভেসে এলো। বাতিয়েভা পাহাড়ে আনার ঘরে এসে যখন তারা পৌঁছালো তখন মোরগ ডাকছে। আনা শুয়ে আছে বিছানায়। পাশের টেবিলে বসে পাভেল সিগারেট টানতে টানতে ওপরে উঠে যাওয়া ধোঁয়ার কুণ্ডলীগুলো লক্ষ্য করছে। এই নিয়ে জীবনে 4 বার সে মানুষ খুন করল। সাহস বলে কোনো জিনিস আছে নাকি? অবাক হয়ে ভাবছে সে। এমন জিনিস যা সবচেয়ে নিখুঁতভাবে নিজেকে প্রকাশ করে। ঘটনাটার সমস্ত অনুভূতিগুলোকে মনে মনে একবার অনুভব করে নিয়ে স্বীকার করল সে, রিভলভারের নলটার ভয়ঙ্কর কালো চোখটা যখন তার দিকে তাকিয়েছিল তখন সেই প্রথম কয়েক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডটাকে হিমশীতল মুঠোয় চেপে ধরেছিল আতঙ্ক। এবং এই যে ছায়ামূর্তি দুটো পালিয়ে যেতে পারলো সেটা কি শুধুই তার দুর্বল দৃষ্টিশক্তির জন্য আর তাকে বাঁহাতে গুলি করতে হয়েছে বলেই? না, ওই কয়েক পা দূরত্ব থেকে তার লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। স্নায়বিক উত্তেজনার ফলে আর তাড়াতাড়ি করতে গিয়েই তার হাত কেঁপে গেছে। এই দুটোই ঘাবড়ে যাবার লক্ষণ। টেবিল ল্যাম্পটার আলোর সুস্পষ্ট হয়ে উঠেছে তার মুখখানা। তাকে লক্ষ্য করতে করতে আনা তার মুখের গড়নের প্রত্যেকটি বৈশিষ্ট্য অনুসরণ করছে। পাভেলের চোখের দৃষ্টি শান্ত, শুধু ভুরুর কোঁচকানিতে তার মনের একাগ্রতাটুকু ফুটে উঠেছে। কি ভাবছো পাভেল? আলোর বৃত্তের বাইরে ধোঁয়াটা যেমন মিলিয়ে যাচ্ছে ঠিক তেমনি এই আকস্মিক প্রশ্নে তার চিন্তার সূত্রটা ছিঁড়ে গেল এবং প্রথমেই যে কথাটা তার মাথায় এলো সেইটাই সে বলল, একবার কমান্ড্যান্টের দপ্তরে যেতে হবে আমাকে। এই ব্যাপারটা এক্ষুনি রিপোর্ট করা দরকার। ভয়ানক একটা ক্লান্তির সচেতনতায় সে অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালো। একলা থাকার চিন্তায় একটু আড়ষ্ট হয়ে পড়ল আনা। পাভেলের হাতখানা চেপে ধরল সে। পাভেলের কাছে সে এখন অনেকখানি ঋণী। তারপরে দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে রাত্রির অন্ধকারে সেই তরুণটির মিলিয়ে না যাওয়া পর্যন্ত চৌকাঠের ওপর দাঁড়িয়ে রইল সে। রেলওয়ের পাহারাওয়ালারা এই খুনের ব্যাপারটা নিয়ে ধাঁধায় পড়ে গিয়েছিল। পাভেল কোর্চাগিনের রিপোর্ট পাবার পর সমস্ত ঘটনাটা পরিষ্কার হয়ে গেল। মৃতদেহটাকে মরামাথা ফিমকা নামে একজন কুখ্যাত বদমাইশের বলে শনাক্ত করা গেল। লোকটা জেল ফেরতা একজন খুনি ডাকাত। সুড়ঙ্গের কাছের ওই ঘটনাটা নিয়ে পরের দিন সবাই বলাবলি করতে লেগে গেল। বাস্তবিক পক্ষে পাভেল আর শ্বেতায়েবের মধ্যে একটা অপ্রত্যাশিত সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ালো ঘটনাটা। শিফটের মাঝখানে কারখানায় এসে শ্বেতায়েব পাভেল কোর্চাগিনকে একবার বাইরে আসতে বলল। নিঃশব্দে সে পাভেলকে পথ দেখিয়ে নিয়ে এলো বারান্দাটার দূর প্রান্তে এক কোণে। দারুণ রকম উত্তেজিত হয়ে উঠেছে সে। কিভাবে কথাটা পারবে ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত সে হঠাৎ বলে উঠল, কাল কি ঘটেছিল বলো। ও, আমি তো ভেবেছিলাম তুমি জানো। অস্বস্তির সঙ্গে কাঁধ ঝাঁকুনি দিল শ্বেতায়েব। সুড়ঙ্গের ঘটনাটা সম্বন্ধে শ্বেতায়েবের যে আর কারুর চেয়ে বেশি আগ্রহ থাকতে পারে পাভেল তা জানতো না। বাইরের দিক থেকে সে যতই ঔদাসীন্য দেখাক, আনা বোরহাটের প্রতি এই কামার ছেলেটির মনে একটা গভীর আকর্ষণ জন্মেছে। মেয়েটির প্রতি যে সে একাই আকৃষ্ট হয়েছে তা নয়, কিন্তু সে সত্যিই আন্তরিকভাবে প্রেমে পড়ে গেছে আনার সঙ্গে। কিছুক্ষণ আগেই লাগুতিনা তাকে সুড়ঙ্গের ঘটনাটার কথা বলছিল। শোনার পর থেকেই সে একটি জবাব না পাওয়া প্রশ্নের যন্ত্রণায় মনে মনে জর্জরিত হচ্ছে। এই ইলেকট্রিশিয়ান ছেলেটার কাছে সে সরাসরি প্রশ্নটা তুলতেও পারছে না, অথচ উত্তরটা তার জানা চাই। তার চরিত্রের ভালোর দিকটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার এই প্রশ্নটা হীন আর স্বার্থপ্রণোদিত, কিন্তু তার মধ্যে যে দুই বিরোধী আবেগের সংঘাত চলছে সেই সংঘাতে বর্বর আর আদিম মানুষটি জয়ী হলো। শোনো কোর্চাগিন, কর্কশ গলায় বলল সে, এটা শুধু তোমার আমার মধ্যে। আমি জানি আনার কথা ভেবেই তুমি এ সম্বন্ধে কিছু বলতে চাইবে না, কিন্তু তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারো। আমাকে শুধু বলো, তোমাকে যখন ডাকাতটা রিভলভার দেখিয়ে আটকে রেখেছিল তখন অন্য দুজন আনার উপর বলাৎকার করেছে কি না?
বিমূঢ়তায় আচ্ছন্ন হয়ে গিয়ে সে কথাটা শেষ করবার আগেই চোখ নামিয়ে নিল। অস্পষ্টভাবে ক্রমশ কোর্চাগিন বুঝতে থাকলো স্বেতায়েভকে পীড়িত করছে কোন প্রশ্নটা। আনার জন্য যদি ওর কিছু মাত্র ভাবনা না থাকতো তাহলে ও এতটা বিহ্বল হয়ে পড়তো না। কিন্তু আনাকে যদিও ভালোই বাসে তাহলে ভাবতে ভাবতে স্বেতায়েভের প্রশ্নটার মধ্যে আনার প্রতি যে প্রচ্ছন্ন অপমান ছিল সেটা বুঝতে পেরে পাভেল রাগে জ্বলে উঠল। এ কথা জিজ্ঞেস করছো কেন? স্বেতায়েভ জড়িয়ে জড়িয়ে কতগুলো অসংলগ্ন কথা বলল। তার আসল প্রশ্নটা যে পাভেল বুঝতে পেরেছে সেটা অনুভব করে সে চটে উঠল। আমাকে পাল্টা প্রশ্ন করে পাশ কাটিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করো না, আমি শুধু সরাসরি জবাব চাই। আনাকে ভালোবাসো তুমি? অনেকক্ষণ চুপ করে থাকার পর জোর করে নিজেকে দিয়ে বলল সে, হ্যাঁ। চেষ্টা করে রাগটাকে চেপে গিয়ে কোর্চাগিন ঘুরে দাঁড়িয়ে চলে গেল বারান্দা বেয়ে, একবারও পেছন ফিরে তাকালো না। একদিন রাত্রের দিকে ওকুনে তার বন্ধুর বিছানাটার আশেপাশে অনিশ্চিতভাবে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত একধারে বসে পড়ে পাভেল যে বইটা পড়ছিল সেটার উপরে হাতখানা রাখল। শোনো পাভলুসা, একটা কথা বলে মনের বোঝাটা নামিয়ে ফেলতে চাই। একদিক থেকে অবশ্য এটাকে খুব গুরুতর বলে মনে না হতে পারে, কিন্তু আরেক দিক থেকে আবার ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। তালিয়া লাগুতিনা আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝলে কিনা। প্রথম প্রথম আমার ওকে বেশ ভালোই লাগতো। ওকুনে বোকার মতো মাথাটা চুলকোতে লাগলো, কিন্তু বন্ধুর মুখে হাসির চিহ্ন মাত্র নেই দেখে ভরসা পেল সে। কিন্তু তারপরে তালিয়া, মানে বুঝতেই পারছো। আচ্ছা যাকে, অত সব খুঁটিনাটি বলার দরকার নেই, ওসব না বললেও ব্যাপারটা সবই বুঝতে পারছো তুমি। গতকাল আমি আর তালিয়া একসঙ্গে থাকবো বলে ঠিক করেছি, দেখাই যাক কেমন চলে। আমার বয়স 22 বছর, আমাদের দুজনেরই ভোট দেবার অধিকার আছে, আমরা দুজনে সমান সমান অধিকারের ভিত্তিতে সংসার পাততে চাই। কি মনে হয় তোমার? প্রশ্নটা একটু ভেবে দেখলো পাভেল। আমি আর কি বলবো কলিয়া, তোমরা দুজনেই আমার বন্ধু, আমরা সকলেই একই গোষ্ঠীভুক্ত, আর সবকিছুতেই আমাদের পরস্পরের মধ্যে মিল আছে। তালিয়া ভারী চমৎকার মেয়ে, এর মধ্যে তো অসুবিধের কিছু নেই। পরের দিন কোর্চাগিন রেল ডিপোর কর্মীদের হোস্টেলে এসে উঠল এবং আরও দিন কতক বাদে তালিয়া লাগুতিনা আর নিকোলাই ওকুনেভের সংসার পাতার উপলক্ষে আনা বোরহাট একটা পার্টি দিল। কমিউনিস্ট ছেলে মেয়েদের অনাড়ম্বর পার্টি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। পরস্পরে মিলে অতীত দিনের স্মৃতিমন্থন করে আর প্রিয় লেখকদের বই থেকে জায়গা বিশেষ পড়ে শুনে কাটলো সন্ধেটা। অনেকগুলো গান গাইলো তারা, সুন্দর গাইলো সবাই। প্রাণ মাতানো সুর অনেক দিন পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরল। তারপর কাতিউসা জেলেনোভা আর মুরা ভলিনসেভা একটা অ্যাকর্ডিয়ন নিয়ে এলো। মোটা তারের খাদের মসৃণ আওয়াজের সঙ্গে মিহি তারের রূপলি ঝংকার মিশে গিয়ে সুরের লহরী ঘর ভরিয়ে তুলল। সেদিন সন্ধে পাভেল অন্য দিনের চেয়েও ভালো অ্যাকর্ডিয়ন বাজানো। আর সকলের খুশির মধ্যে পানকাতব যখন তার বিরাট দেহটা নিয়ে নাচতে শুরু করে দিল, তখন পাভেল তার নতুন শেখা বিষণ্ণ সুরে অ্যাকর্ডিয়ন বাজানোর ভঙ্গিটা ভুলে গিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বাজানো আরম্ভ করলো। বুড়ো কলচাক হলো কুপোকাত, দেনিকিন সেটা জানবে কখন ভাই রে, আহা সে পাগল হয়ে যাবে হায় হায় রে। অতীতদিনের গান গেয়ে উঠল তার অ্যাকর্ডিয়ন, দুঃখ কষ্টের ঝড়ে ঠাসা সেই সব দিনগুলোর গান, আজকের মৈত্রী আর সংগ্রাম আর আনন্দের গান। কিন্তু তারপরে যখন যন্ত্রটা ভলিনসেভকে এগিয়ে দেওয়া হলো আর সেই মিষ্টি ছেলেটি চটুল মন নাচানো সুরে ইয়ারলচকোস নাচের ছন্দ বাজাতে শুরু করে দিল, তখন পাভেল কোর্চাগিন স্বয়ং কিনা মেঝের উপর জুতো ঠুকে ঠুকে উদ্দাম নাচ জুড়ে দিল। পাভেল তার জীবনে এই তৃতীয়বার এবং শেষবারের মতো নাচল।